তা হরিচাঁদ ঠাকুরের একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে আমরা যারা দলিত, নিষ্পেষিত, পদদলিত, অবাঞ্ছিত বলাতে ভুল হয় না, যারা 75 বছরে ভারতবর্ষের বেনাগরিক, ও দেশে কয় আমাদের দেশের থেকে যায় না, আর এ দেশে কয় আমাদের দেশের মানুষ না। তাহলে আমরা অবাঞ্ছিত কল, এই যে আমরা যারা বসে আছি, তাহলে এই বিষয়ে যদি আমাদের চেতনা না থাকে, খালি যদি ডঙ্কা বাজাই আর হরিনাম করি হবে? আমি যদি গিয়ে বলি এসডিওকে আমি একজন গোসাই, আমার বহু ভক্ত আছে, আমি হরিনাম করি, আমার ছেলের কাস্ট সার্টিফিকেট দেবে? যেটা একটু আগে আলোচনা হলো, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এই জন্য কিছু কথা বলবো যে আজ থেকে 212 বছর আগে অখণ্ড ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার কাশানী থানার অন্তর্গত সপলাডাঙ্গা গ্রামে ঠাকুর হরিচাঁদ জন্মগ্রহণ করেছিলেন। ফাল্গুন মাসের 29 তারিখ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির মধ্যে বুধবার দিন ভোরবেলায়। এবং তিনি জন্মগ্রহণ করেই বলেছিলেন আমি হরি, আমি হরি, আমি হরি, নামকরণ করার জন্য আর কাউকে লাগে নেই। তাহলে সেই হরি যে লীলা আমরা শ্রী শ্রী হরিলামিত গ্রন্থের মধ্যে দেখতে পেলাম, প্রত্যেকেই প্রায় কম বেশি আমরা একটু দেখাশোনা করেছি, কিন্তু তার যে মাত্র কয়েকটা কথা তিনি আমাদের সাধন ভজন করার জন্য কত সংক্ষিপ্ত করে দিয়ে গেছে। 3 বেলা স্নান করতে হবে না, দাদু সঙ্গে ফোঁটা নিতে হবে না, বিভিন্ন ফুল দিয়ে ঠাকুরের পূজা দিতে হবে না। ওনার কথার মধ্যে উনি কোনো জায়গায় বলে নাই যে তোমরা আমার পূজা করো। তাহলে সেই জায়গায় সত্যযুগের ধ্যান ধারণা, তেতার যাগযজ্ঞ, দাপরের অর্চন বন্দন, কলিযুগে বললেন হরিনাম সংকীর্তন। মহাপ্রভু যেটা চেয়েছিলেন আমাদের মধ্যে প্রবর্তন করতে, সেটা তিনি সম্পূর্ণভাবে পেরে ওঠেন নাই। যদিও আরম্ভ করেছিলেন, এই যেমন বলা হচ্ছে যে সংবিধান করা ঠিক আছে কিন্তু রক্ষা করা কঠিন। তাহলে সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে। তো একজনের কাজ না, আজকে মাইকে 20 মিনিট 10 মিনিট বক্তৃতা দিলাম, কিন্তু এই কাজগুলি কারা রক্ষা করবে? আপনারা যারা সামনে বসে রয়েছেন। না করলে তো সবাই আমরা যে বাড়ি বাড়ি এগুলো বলতে পারবো না, সেজন্য একটা মঞ্চের প্রয়োজন হয়, সেখানে তৈরি হয়েছে। তাই ঠাকুর মাত্র কয়েকটা কথা বললেন আমাদের মানুষ করার জন্য। আমাদের কাছে কেউ তো কোনো ভালো কথা কোনোদিন বলে নাই, আমাদের কেউ উপদেশ দেয় নাই, আমাদের নোংরা নোংরা গালি দিয়ে শাস্ত্রের মধ্যে এমন করে রাখছে যে আমরা মুখ দেখাতে পারি না, যে আমরা কোন জাতের মানুষ সেটাও বলতে পারি না। আমরা তো ভারতবর্ষে দেখেছি যে 3 বর্ণের মানুষ মিলে একটা জাত তৈরি হয়েছে, বর্ণ হিন্দু, আর 85% মানুষ তারা অস্পৃশ্য, মানে যে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর নিচে আর একটা জাত, বাড়তি জাত, এবং তার মধ্যে 6743টা জাতি নির্ণয় করেছে যাতে এরা কোনোদিনই এক জায়গায় মিশতে না পারে। তাহলে কি হবে? সংগঠন করার আর কোনো বুদ্ধি থাকবে না, কেউ তো কারোর কথা শুনবে না। কিন্তু একটা জাত তৈরি করেছিল, সেটা হচ্ছে মতুয়া সমাজ। এটা একটা মানব ধর্ম, মানব প্রেম রক্ষা করার জন্য, কিন্তু তাও আমরা রক্ষা করতে পারছি না। এটা আমাদের করবার চেষ্টা করতে হবে, প্রত্যেকের একটুখানি অহংকার কনসেশন করতে হবে। আর আমি যে বড় গোসাই, বড় ভক্ত, এখান থেকে একটু কনসেশন করতে হবে, তাহলে আমরা একটু উপরে উঠতে পারবো। বোঝা গেল ঘটনা? আর আমাদের এগুলো একটু নিজেরা, এখন তো পড়াশোনা শিখেছি সবাই, এই হরিসঙ্গীত মহাসংকীর্তন ভুল ভাল যাতে না গাই, আমি যাতে বুঝতে না পারি, যে বোঝে তার কাছ থেকে একটু বুঝে নিতে হবে। কিন্তু কোনো জায়গায় কাউকে বললে সে মনে করে আমি জনম ভরে গাইয়ে আসতেছি, উনি বলে কেন, ওনার বয়স কম। একজন আমার সামনে গাড়ছে, আমার প্রেম বাড়ি বরিশালে, সুশীতল করো আমারে, আমার বয়স তখন 35 বছর আগের কথা বলছি, বলে যে আমি জনম ভরে গাইয়ে আসতেছি, আর তুমি একটা ছেলে মানুষ আমার এটা ধরা দিলাম। ধরা দেয়নি, মানে ওই শব্দটা ঠিক হচ্ছে না, এটা প্রেমবাড়ি বরিশালে হবে। তাহলে এইভাবে যদি আমরা এগুলো একটু সংশোধন করে নিই, আমাদের ভালো হয়। আর গুরুচাঁদ ঠাকুরের কথা কি বলবো, আজকে আমাদের কাছে যারা বসে আছেন, নকুল বাবুকে আপনারা চেনেন না, আপনারা নেটে দেখেছেন তাই না? নাগরিকত্বের বিষয়ের উপর, দেশভাগের ব্যাপারে উনি যা বলেছেন, আমার মনে হয় যারা একটু সচেতন প্রত্যেকে দেখেছেন ওনার কষ্ট করা সম্পদ, এবং উনি একজন শিক্ষক তৎকালীন সময়। তাহলে এই সমস্ত মানুষরা আমাদের মধ্যে আছে। পাশে বসে আছেন আমাদের ডক্টর বিরাট বৈরাগ্য, যিনি বহু কষ্ট করে মতুয়া ধর্মের উপর গবেষণা করে ডিলিট পর্যন্ত সম্মান পেয়েছেন। তাহলে এনরা যেভাবে গবেষণা করে বিভিন্ন জায়গায় এই বয়সে দৌড়ে বেড়ান, 70-এর কোঠায় বয়স, তবু কিন্তু একদিন বসে নেই। কেন? যে আমি যে সমাজে জন্মেছি সেই সমাজটা হচ্ছে চণ্ডাল, এবং সেই চণ্ডাল সমাজকে কত কষ্ট করে আমার গুরুচাঁদ ঠাকুর অন্তত 20 বছর আন্দোলন করে 1911 সালে আমাদের চণ্ডাল কেটে নম লেখার সুযোগ পেলেন, কিন্তু তার সঙ্গেও শূদ্র জুড়ে দিলেন। মানে শূদ্রের হাতের থেকে আমাদের রেহাই নাই। সেই শূদ্র ভালো শূদ্র না, সেই শূদ্র আছে আমরা পচা শূদ্র। তাহলে আমাদের স্বভাব চরিত্র যদি পচার থেকে একটু উন্নত না করতে পারি, তাহলে আমার কাছে কারোর কাছে দাবি করতে পারবো না। যদি উন্নত করতে পারি আমাকে মানবে, না হলে কিন্তু আমাকে সবসময় কুচোখে দেখবে।
একটা জ্যান্ত ঘটনা বলে দেই, যদি আমার 2 মিনিট বাড়ে। আমি একবার এই দক্ষিণবঙ্গেতে কল্যাণীর থেকে যাচ্ছি উত্তরবঙ্গে, তা আমার হাতে একটা মতু ও দর্পণ, অনেকে দেখেছে, কর্ণধর রায়ের লেখা। সেটা আমি একটু দেখছি। আমার সামনে একজন ভদ্রলোক বসা, আর তিনি বলেন, দেখি দাদা এটা কি। দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে উনি পৃষ্ঠা উল্টাচ্ছেন। তা আমি বললাম, আপনি কত দূরে যাবেন? বলছে, আমি ঠাকুরগঞ্জ যাবো, বিহারের মধ্যে। এটা হচ্ছে ইসলামপুরের থেকে ট্রেন ওখানে কেটে যায় শিলিগুড়ির দিকে, ওই পাশ দিয়ে। তা আমি বললাম, এত কম সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন না? তা এটার নাম হলো মতু ও দর্পণ। বললো, সে আবার কি? আমি বললাম, এটা ব্রাহ্মণরা যেমন পুরোহিত দর্পণ ধরে বিয়ে শ্রদ্ধা দশবিধের সংস্কার আদি পূজা টুজা করে, যারা হরিগুরুচাঁদ ঠাকুরের ভক্ত তারাই মতু ও দর্পণ ধরে এই কাজগুলি করে, বিয়ে করে, শ্রদ্ধা করায়, পূজা করে। সঙ্গে সঙ্গে আমাকে বললেন কি, যে তলই পাঁজি ধানের চাল আর রায়রের ধানের চাল এ কি একদমে বিক্রি হয়? আমি বললাম, নিশ্চয়ই আপনি ভট্টাচার্য? বলে, হ্যাঁ হ্যাঁ। কইতে দেখাল আমাকে। আমি ভট্টাচার্য। তলই পাঁজি ধানের চাল হচ্ছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মালদার কিছুটা অংশ এখান দিয়ে হয়। এখন বর্তমানে 120 টাকা সেই চালের কেজি। তা আমি চট করে বললাম যে হয়, কোনো কোনো সময় দাম কম বেশি হয়ে যায়। বলে, না, কখনো হয় না। আমি বললাম, তলই পাঁচ ধানের চাল যদি সঠিকভাবে সিদ্ধ শুকনো করে না বানাতে পারে, ওটা খুদের দামে বিক্রি হয়। আর আইরের ধানের চাল যদি সিদ্ধ শুকনো করে ঠিক মতো তৈরি করতে পারে, ওটা চালের দাম বিক্রি হয়। তাই চালের থেকে খুদের দাম কমই থাকে। বলে, না না না, এটা হয় না। আমি আরো যদি প্রমাণ দিতে পারি? বলে, দেন। তাহলে আপনি হলো তলই পাঁজি ধানের চাল কইতে দেখলো তো আমাকে। তা আপনি ইঁদুর মারা দাওয়ায় বেচতে যাচ্ছেন ঠাকুরগঞ্জে, আর আমি আইরের ধানের চাল আমি কল্যাণী এরিয়ার থেকে 22 জনকে নামাশ্রিত করে আসলাম, মানে মূলত ধর্মমতের শপথ বাক্য পাঠ করে আসলাম। আমি হচ্ছে আইরের ধানের চাল। বুঝা গেছে? আর কথা বলে না। আমি বললাম কি, যে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনেন? কয়, দেখেন তো, চিনবো না কেন? আমি বললাম, আপনাদের বংশে জন্মেছিল। বলে, হ্যাঁ সে তো জানি। বলে, উনি যে একটু অন্যায় কাজ করে গেল, তা তো কোনোদিন আপনারা দেখলেন না। বলছে, কি অন্যায় করলো? আমি বললাম, উনি একজন ব্রাহ্মণের ছেলে হয়ে হাড়ি মুসি ডোম চন্ডাল এদের সঙ্গ করেছে, একসাথে খেয়েছে, এই অন্যায় কাজটা করে গেল, তা আপনারা তো প্রতিবাদ করেন নাই? বলে, উনি তো ভালো কাজ করেছে। তো উনি ভালো ভালো কাজ করলে আপনি মন্দ কাজ করলেন কেন? আপনি আমাকে হেয় জ্ঞানে এমন ধরনের কথা বললেন কেন? আপনি তো আমাকে চেনেন না, আর আমি আপনাকে চিনি না। আমি তো আপনার উপর কোনো অন্যায় করিনি, বই চাইছেন দিয়েছি, বলে দিয়েছি শর্ট সময়ের জন্য। তাহলে এই যে একটা স্বভাব, এটার পরিবর্তন করেন। আজকে দেখলাম তো আমাদের মঞ্চে চক্রবর্তী আছেন, ভট্টাচার্য আছে। হ্যাঁ, আমি শিলিগুড়ি মানে উত্তরবঙ্গ সম্মেলনে বক্তব্য রেখেছিলাম, আমার পাশে উর্মিলা ভট্টাচার্য হাই স্কুলের টিচার পাশাপাশি বসে আছে। আমি বললাম যে এইখানে তো উর্মিলা ভট্টাচার্য আছেন, উনি হাই স্কুলের টিচার, আমি একটা নমর পোলা, পাশাপাশি বসে আছে। ওনার গায়ে কি কোনো গন্ধ হচ্ছে না আমার স্পর্শ লেগে ওনার কোনো ক্ষতি হচ্ছে? বলে দিলাম মঞ্চে। মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজকে যদি আমাদের বিরাট বৈরাগ্য মহাশয় এই জায়গাগুলি দখল করতে না পারত, আমাদের যারা উজ্জ্বল নক্ষত্র, তাহলে আমরা দাঁড়াই কথা বলতে পারতাম। তাহলে সেই জায়গাগুলো আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে। আমি মতুয়া, মতুয়ার কিন্তু দাম কম নাই। হরি ঠাকুরের দয়ায় যে আজকে যারা মতুয়াদের গালাগালি দিচ্ছে, একদিন এই মতুয়া হবে জগৎ পূজ্য। আমার অশ্বিনী ঘোষাল লেখছে, আমরা গাই না সেই গান? সেই জায়গায় পৌঁছে গেছে মতুয়ারা। আমাদের এখানে যে দীপক বাবু আছে হাই স্কুলের টিচার, কাল নাই, তার বাড়ি সিনজানে, আমি একবার যেতে পেরেছিলাম। সে একটা শিশু ছেলের মতন যেভাবে ঠাকুরের গুণ বর্ণনা করে কাঁদে, ভাববার বিষয়গুলো, যে তাদের তো কোনো অভাব নেই, পাকা বাড়িতেও বাস করতে পারে, জমি জায়গা আছে। আমাদের বিরাট বাবুর যে অর্থনৈতিক উন্নতি, তিনি তো বাড়ি শুয়ে পড়ে খেতে পারে, কিন্তু প্রতিদিন ঘুরতেছে। আমরা যারা অভাবে অনটনে আছে, আমাদের ঘুরতেই হবে, না তো খাওয়া যাবে না। তা সেই জন্য যাদের সুখ আছে, আমি বগুলা সুনীল ঠাকুরের বাড়িতে বলেছিলাম, যে 3 ছেলে সেই অস্ট্রেলিয়ায় পড়তেছে, ছোট ছেলে এমটেক করেছিল অস্ট্রেলিয়া থেকে, তিনি সেই ডক্টর সিএস মিডের বাড়ি পর্যন্ত গিয়েছেন, ছবি টবি তুলে আনছেন। তা 3টে ছেলে সেই স্ট্যান্ডার্ড। সুনীল বাবুকে বললাম যে আপনার যা পরিস্থিতি, আপনি 10,000 টাকার ফুল কিনে মহোৎসব করেন, আর ভক্তদের 3 রকমের মানে মিষ্টান্ন রান্না করে দেয়, বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া দেয় বউবাতেও দিয়ে পারে না ওরকম, তা আপনি এত ভোরে ওঠেন কেন? আমার এরকম অবস্থা থাকলে আমি না ঠ্যাং উপরে দিয়ে শুয়ে থাকতাম 10টা পর্যন্ত। আমি বললাম, ওটা দুইজনের স্বামী স্ত্রী ভোরবেলায় উঠে হরিনাম করে মন্দিরে, আর ওনার যে
বাবা কালীপদ ঠাকুর ওনাকে গুরুচাঁদ ঠাকুরের ভক্ত হয়েছিল বলে সেই সময় সমাজের থেকে বাদ দিয়েছিল, যে ও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় না কেন। যশোর জেলার লোহাগাড়া থানার কাউলডাঙ্গায় বাড়ি ছিল ওনার, তো ওনাকে বাদ দিয়ে রেখেছিল। উনি ডঙ্কা বাজায় কেন আর হরিনাম করে কেন? কারা বাদ দিয়েছিল? ওনার নিজের গোষ্ঠীর লোকেরা। সেই কথা যখন 1 বছর পরে ওলাকান্দিতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বললো, বাবা আমার বাদ দিয়েছে, গুরুচাঁদ ঠাকুর বললো, তুমি কি অন্যায় করেছো? কয়, আমি একটু ডঙ্কা বাজাই আর হরিনাম করি, তাই আমার সমাজ থেকে বাদ দিয়ে থুইছে। যাও, আজকের থেকে তুমি আমার বাবার বংশ। তোমার যদি আমার বাবার কথা মেনে হরিনাম করে সমাজ থেকে বাদ পড়তে হয়, সেই সমাজ তোমার সমাজ না। যাও, তোমার বিশ্বাস টাইটেল আর থাকুক না, আজকে থেকে তুমি ঠাকুর টাইটেল। বোঝা গেছে ঘটনা? তাহলে সেই সময় বাদ পড়তো মানুষ। এখন আমরা আহ্বান করছি, আমাদের কাছে আসেন। তারাও আসতেছে। যে সম্প্রদায়ের মানুষ আমাদের দেখতে পারতো না, ঘৃণা করতো, শুয়ে দিলে স্নান করতে হতো, সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষ কতটা আমাদের প্রতি অনিয়ম করেছে। অত্যাচার বলবো না, অনিয়ম। আজকে তারাও আমাদের মধ্যে এসে সেই সমস্ত অনিয়ম দূরীভূত করে তারাও চাইছে হরিগুরু চাঁদের যে মানবিক সভ্যতা, মানবিক ধর্ম, মানব প্রেম, সেটা যেন মানুষের মধ্যে প্রকাশিত হয়। তাহলে কি হবে? আমাদের সমাজ, ভারতবর্ষ যেভাবে ধ্বংস হতে চলেছে অমানবিক চিন্তা ভাবনায়, সেখান থেকে আমরা ফিরে আসতে পারবো। তাই আমি দাবি করব, যে সমস্ত ভক্তরা এসেছেন, এটা বড় আলোচনা করার সময় নেই। আমরা যখন সুযোগ হয় 2-4 ঘন্টা কথা বলি, তবু আজকে এই সমস্ত গুণী মানুষের কথা আমি একটু শুনবো। আমি আসতে পেরেছি, আমাকে আমি ধন্য মনে করি যে আমি সেই 700 কিলোমিটার দূরের থেকে আজকে পালপাড়ায় আসতে পেরেছি। তাই পালপাড়ার যে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন, শত শত শ্রদ্ধা জানাই যারা এটা পরিচালনা করেন, যেখানে আমার ঠাকুরের চিন্তা ভাবনা মানুষের মধ্যে পৌঁছাচ্ছে। আজকে আমি নিজেই প্রসেশনে গিয়ে দেখলাম তো মানুষের কি মনের মধ্যে টান, সবাই ছুটে ছুটে আসতেছে দেখবার জন্য যে মতদের জয়ের ডঙ্কা এত সুন্দরভাবে বাজতেছে। আর মায়েরা যে সুন্দরভাবে এক একটা হাতে ওটারে কি কয়, যে ওইখানে ঠাকুরের ছবি, কথা এই সমস্ত লাগাইয়ে যাচ্ছে, নিশান আছে। তাহলে এই যে আন্দোলনের জোয়ার ঠাকুর শুরু করেছিল, সে তো প্রায় 190 বছর আগে। তাহলে সেইখান থেকে আজকে আমরা এটা একটা সার্বজনীন অবস্থায় ফিরে পেয়েছি। তাই সবার চরণে আমার দাবি থাকবে, আপনারা এই জায়গাটায় আসতে চেষ্টা করুন সবাইকে। আর কোনো খুশখাস নাই যে আমার সংসারে কোনো অসুবিধা হলি আমি বলবো যে যেভাবে আসছে থাকুক, কিন্তু আমরা তো একটা আলাদা মানুষ, যে আমরা কোনো জায়গায় ঠাঁই পেতাম না। পাই আমরা ঠাঁই, আমরা পাই কোথায়? যাদের হৃদয়ে মানবিকতা আছে, তারাই তো আমাদের ভালোবাসে। আর যারা কোনো জাতি বর্ণের ভিতরে আবদ্ধ রয়েছে গণ্ডির মধ্যে, তারা আমাদের ভালোবাসে না। তাই আজকে আমরা কয়েকজনকে পেয়েছি যারা ভট্টাচার্য, চক্রবর্তী, তারা আমাদের সঙ্গ দিয়েছে। আমি খুব আনন্দিত। এনাদের আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই, আর আপনাদেরও জানাই। আপনারা একটুখানি সংস্কার হয়ে চলবেন, দেখবেন যে আর আপনাদের বিভিন্ন পূজা পার্বণ করা লাগবে না। কারণ আমার ঠাকুর যে সহজ কথা বলেছে, মাত্র 12টা বাণী আপনাদের সবার জানে না, আমার বলা লাগে না, তবে একটুখানি বলবো যে সদা সত্য কথা কইবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতার প্রতি ভক্তি করো, এই জগৎকে প্রেম করো, অর্থাৎ ভালোবাসো, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি কাহার মানে পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিবে না, কাহারও ধর্ম নিন্দা করিবে না, বাহ্যঙ্গ সাধুশ্বাস ত্যাগ করো, হাতে কাম মুখে নাম করো, স্বরূপ নিকট হইতে সাবধানে থাকো, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠিত করো, আর কি দৈনিক প্রার্থনা করো, ঈশ্বরকে আত্মদান করো। আরও বললেন, বজ্রস্বরে হরিচাঁদ ঘরে ঘরে কয়, শুনবে কলির জীব আর নাহি ভয়, সংসারে সংসারই থাকো তাতে ক্ষতি নাই, চরিত্র পবিত্র রেখে সত্য বলা চাই, যত যত তীর্থ আছে অবনি ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে, দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার, দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পর দুঃখে দুঃখী সদা সত্য কথা কবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া বাদ দিয়ে জানো আগায় ডালিস নিয়ে জল। তো প্রতিদিন বলা হয় না? আমার গুরুচন্দ্রের কথা বলা হয় না? বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা ছাড়াই জাতির মুক্তি নাই, খাও না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা, আমার পিতা হরিচাঁদ বলে গেছে মরে, অবিদ্যার সন্তান দেখো নাই থাকে ঘরে, বাঁচি কিংবা মরি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে দিতে চাই। আমার গুরুচাঁদ ঠাকুরের এই আন্দোলনে আমি দেখেছিলাম, সেদিন 2016 সালে ক্লাস 10-এর বইতে প্রকাশ করেছে,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, তিনি বলেছেন গুরুচাঁদ ঠাকুর ৩,৯৫২টা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আমরা কয়জনে জানি? তাহলে আর আলাদা আমাদের বিদ্যার দেবী লাগে? বিদ্যার কোনো মানুষ লাগে? আমি মাঝে মাঝে বলি, আপনারা বলুন তো, এই পর্যন্ত যারা বিদ্যাহীন ছিল, যারা স্কুলে সুযোগ পায় নাই, গুরুচাঁদ ঠাকুরের মতন মহামানবজন স্কুলে পড়বার সুযোগ পেলেন না, সেই বিদ্যার দেবী সরস্বতী কোনোদিন কি স্বপ্নে কাউকে দেখা দিয়ে বলেছেন যে তোমরা শূদ্রদের একটু লেখাপড়া করার সুযোগ দাও? বলছে কেউ? হাত তুলে বলতে পারবেন যে একজন স্বপ্নে দেখেছিলেন? তাহলে সেই বিদ্যার দেবতা আমাদের কাছে কে এসে দাঁড়ালো? তিনি হলেন গুরুচাঁদ ঠাকুর। আর আমাদের পড়ার সুযোগ করে কে দিলেন? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। আজকে স্কুলে স্টাইপেন্ড পাওয়া আমাদের ওই বাবু তো বলে গেলেন, যেগুলো তো আমাদের সবার জানা হয়ে গেছে, কিন্তু বাকি আছে কি আমাদের মধ্যে? আমরা মানি না। মানতে হবে। ঠাকুরকে খালি পূজা দিলে হবে না। হরিলে আমি তো গুরুচাঁদ চরিত, হরি গুরুচাঁদ চরিত্র শুধু খালি পূজা দিলাম হবে না, ওর মধ্যে দুটো একটা কথা মানতে হবে আমাদের, তাহলে আমাদের সমাজের উন্নতি হবে। এই দাবি রেখে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে এবং এই হরি গুরুচাঁদ মিশনকে আমার প্রণাম রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ, জয় আমার ঠাকুরের সমস্ত মায়েরা বোনেরা, সবাইকে যেন মঙ্গলে রাখে। হরি বল, হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকস্বিনী প্রীতে হরি হরি বল মন, হরি বল। ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। চালাও হরি, চলো হরি। অসাধারণ অসাধারণ বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় শ্রী কিরণ চন্দ্র মজুমদার। উত্তরবঙ্গ থেকে এত দূরে ছুটে এসছেন।